আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট জানিয়ে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়া স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে নির্বাচিত সংসদ সদস্যই সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা করেছিলাম, সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে। জুলাই গণহত্যার মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই মামলায় অন্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। গত 20 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, গণহত্যার দায়ে 8 কর্মকর্তার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে ও এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। মালিহা, যে পুলিশের 8 কর্মকর্তাকে আজ হাজির করার নির্দেশ ছিল, তার মধ্যে 7 পুলিশ কর্মকর্তাকে আজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। কাশিমপুর কারাগার থেকে সকাল 10:30টার পর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যদি বলতে যে আদেশের বিষয়ে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল কি বলেছে সেটা যদি বলতে হয়, তাহলে একটু বলতে চাই যে সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি যে 2 জন পুলিশ কর্মকর্তা, তাদের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি। এই যে 3 জন পুলিশ কর্মকর্তা রয়েছে, তাদেরকে আসলে একদিন করে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আব্দুল আল মামুনকে 30 ডিসেম্বর এবং বাকি 2 জনকে 25 এবং 26 ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ধানমন্ডি সেফ হোম রয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটু যদি বলি যে আজকে প্রসিকিউশন টিম এই যে 7 জন পুলিশ কর্মকর্তাকে হাজির করা হলো আর একজনকে হাজির করা হয়নি, এই 7 জনের বিষয়ে কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল, আগে থেকেই পূর্ব নির্ধারিত। কিন্তু তদন্ত প্রতিবেদন আজ প্রসিকিউশন টিম দাখিল করতে পারেনি, তারা সময় চেয়েছেন, তাদেরকে 2 মাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও একটু বলতে চাই যে এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের পক্ষে এই জুরিসডিকশন চ্যালেঞ্জ করে আবেদন করা হলে তার সেই বিষয়ে আরও 1 মাস সময় নির্ধারণ করা হয়েছে। তার মানে জিয়াউল আহসান যে জুরিসডিকশন চ্যালেঞ্জ করেছে সেটা আসলে কতটুকু সত্য এবং তদন্ত করার জন্য আরও 1 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বাকিদের বিষয়ে আরও 2 মাস সময় নির্ধারণ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটু বলে রাখতে চাই, এই যে 7 জন পুলিশ কর্মকর্তা যাদের হাজির করা হয়েছে
তাদের বিষয়ে জুলাই আগস্ট গণহত্যার মামলায় বিভিন্নভাবে তাদের বিষয়ে মামলা হয়, মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয় এবং আব্দুল্লাল মামুন যিনি মাঠ পর্যায়ে গণহত্যার দায়ে অভিযুক্ত, জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে গুম গণহত্যার সাথে জড়িত ছিল, এই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয় এবং বাকি যে 5 জন পুলিশ কর্মকর্তা রয়েছে তাদেরকে আসলে মাঠ পর্যায়ে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। একটু বলে রাখতে চাই, এই যে পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা এটা অস্বীকার করেছেন। তারা বলেছেন যে তাদের উপর থেকে নির্দেশনা ছিল বলেই তারা এই গণহত্যা চালিয়েছেন। তারা জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন ছিল সেখানে তাদের এই গণহত্যা চালাতে হয়েছে সেটা উপর থেকে নির্দেশনা ছিল। তো এই ছিল আজকে ট্রাইব্যুনাল থেকে এই 7 পুলিশ কর্মকর্তার নিয়ে আমার কাছে সর্বশেষ। একটু বলতে চাই যে মানবতা বিরোধী অপরাধের কারণে নয়, একটা অভিযোগ দায়ের হবে, সেটা হচ্ছে সাবেক যে পিলখানা হত্যা মামলায় যে সেনা কর্মকর্তারা হত্যার শিকার হয়েছিলেন তাদের যে পরিবার রয়েছে তারা আজকে ট্রাইব্যুনালে আসবেন এবং তারা আজকে অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবেন, তাহলে সব আসলে এর পরের খবরে আমরা নিশ্চিত হতে পারবো। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে 144 ধারা জারির পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাতপন্থী অনুসারীরা। আশপাশের 3 কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজামায়াত করতে পারবে না নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে নজরদারি করছে। এরা অতর্কিতভাবে এসে আমাদের উলামায়ে কেরামের লোকদেরকে তারা নিহত করছে। প্রচুর পরিমাণ যে ইজতেমার জন্য যেগুলো প্রস্তুতি নেওয়া হয়েছিল সব কাজ তারা লন্ডভন্ড করে দিচ্ছে। ময়দানের মাল সামান্য ময়দানেই থাকবে, আমরা নিতে আসছি না, এগুলো আমরা হেফাজত করার জন্য আসছি। প্রায় 500 জনের লোক আমরা এখানে পাহারাদারি এখন বর্তমানে আছে এবং দায়িত্বরত দেখতেছেন আপনারা, কর্তব্যরত যারা আছে ওনারা আমাদের সহযোগিতা করতেছে, বাকি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ইজতেমা ময়দান ও এর আশেপাশে এই মুহূর্তে চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর যে সংঘর্ষ যে হলো এই সংঘর্ষ ও হতাহতের কেউ কি এখনো গ্রেপ্তার হয়েছে কিনা জানাবেন। মালিয়া, আপনি জানেন যে এই যে ইজতেমাকে কেন্দ্র করে যে একটি হতাহতের ঘটনা ঘটেছে রাতে, গত পরশুদিন রাতে যে ঘটনাটি ঘটেছে তাকে কেন্দ্র করে কিন্তু এই মাঠকে কিন্তু 144 ধারা আইনের আওতায় এনে কিন্তু আশপাশের সব জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং 3 কিলোমিটারের মধ্যে কোনো সভা সমাবেশ বা কোনো মাইক ব্যবহার করা যাবে না, এরকমই একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আজকে সকাল পর্যন্ত কিন্তু এই টঙ্গী ইজতেমার পাশে যে টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ ছিল। সেনাবাহিনী এবং বিজিবির তত্ত্বাবধানে কিন্তু এই সড়কটি বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই সড়কটিকে খুলে দেওয়া হয়েছে এবং বিজিবি এবং সেনাবাহিনী চলে গেছে। তবে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে, এবিবিএনের সদস্যরা এখানে রয়েছে। এছাড়াও আমরা ভিতরে কথা বলে দেখেছিলাম বিভিন্ন মুরব্বীদের সাথে, তারা জানিয়েছে যে তাদের যেই মাল সামানের ক্ষতি হয়েছে সেগুলোকে তারা রক্ষা করার জন্য এবং তাকে সেগুলো গুছিয়ে রাখার জন্য তারা এসছে। সরকারি সরকারি যে দপ্তর রয়েছে তাই সেখান থেকে তারা অনুমতি সাপেক্ষে এসছে এবং 500 জন এসছে। তারা এখানে এই মাঠের যারা যেই মাল সামানাগুলো এলোমেলো অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মালখানে রাখবে এবং তারা পরবর্তীতে এই মাঠটিকে রক্ষণাবেক্ষণের একটি নির্দেশনা ইঙ্গিত দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সহ যারা রয়েছে তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছে। তো এই ছিল। এছাড়া এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো মামলার নির্দেশনা কোনো সংবাদ আমরা পাইনি এবং কাউকে আটকের কোনো ঘটনা আমরা জানতে পারিনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। সকাল 7টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় বিপরীতমুখী একটি ডাম্প
ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 বন্ধু নিহত হয়েছে। গেল রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সিগঞ্জের বাউশিয়া গ্রামের আশরাফুল আলম এবং চর 14 কাহুনিয়া গ্রামের অসীম শেখ। অন্যদিকে খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আনুমানিক 20 জন আহত হয়েছে। ভোর 6টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সাজেক বেড়াতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। আজ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এসএমসি প্লাস ইডব্লিউ উইন্টার স্ম্যাশ 2024। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্টটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে। 5 দিন ব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের 40টিরও বেশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। দেশের জনপ্রিয় ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট 6টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মার্কেটিং খন্দকার শামীম রহমান জানান, এই টুর্নামেন্ট তরুণ অ্যাথলেটদের চিহ্নিত করতে সহায়তা করবে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সম্ভাবনা রাখে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিড বোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা আর 10 জন সাধারণ যাত্রী ছিল। এই দুর্ঘটনায় শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধারে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পৃথক তদন্ত করবে পুলিশ এবং নৌবাহিনী। আফ্রিকার দেশ কঙ্গোর ফিমি নদীতে নৌকাডুবে 25 জন নিহত হয়েছে। রয়টার্স জানায়, বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মাইনডাম প্রদেশে নদীটি পারাপারের জন্য শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি রওনা করলে মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির স্থানীয় প্রশাসন। দেশটির এই দুর্ঘটনা প্রবণ নদীটিতে এর আগে গেল অক্টোবর মাসে 278 জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেলে 78 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ফুটবল প্রসঙ্গ। ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 2টায়। ঘরের মাঠে নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখার লক্ষ্য টটেনহ্যামের। লিগে নিজেদের সব শেষ ম্যাচে সাউদাম্পটনকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে আছে তারা। অন্যদিকে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টায় থাকা রেড ডেভিলসরা চাইবে এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস আরও বাড়াতে। লিগে সবশেষ ম্যাচে ম্যান সিটির বিপক্ষে দারুণ জয়ের পর নতুনভাবে উজ্জীবিত ম্যান ইউ চাইবে লিগ কাপেও এর ধারাবাহিকতা ধরে রাখতে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।